আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন্নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, বায়োলজি বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 10 সমন্বয়। সমন্বয় অধ্যায়ের আজকে আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অধ্যায় 10 সমন্বয় দেখেছো 8টা লেকচার। অলরেডি আমি 7টা লেকচারে তোমাদের এই অধ্যায়টা শেষ করেছি। আজকে আমরা কিছু নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন। দেখো, নমুনা সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার। এম হচ্ছে নালীহীন গ্রন্থি। ঠিক আছে, নালীহীন গ্রন্থি বুঝতেই পারছো যে মিস কী বলতে চেয়েছি। আর এন হচ্ছে নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রস যা রক্ত ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উদ্দীপক। প্রথম প্রশ্ন হলো ডোপামিন কি? ডোপামিন কি তুমি পড়েছো তোমার চ্যাপ্টারের শেষের দিকে। ডোপামিন হলো স্নায়ুকোষ কর্তৃক তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ। ঠিক আছে, এটা হচ্ছে মস্তিষ্কের স্নায়ুকোষ এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে। ঠিক আছে, মস্তিষ্কে এটা তৈরি হয় ডোপামিন। হ্যাঁ, ডোপামিন হলো স্নায়ুকোষ কর্তৃক তৈরি এক ধরনের রাসায়নিক পদার্থ। আচ্ছা, ক্ষয়ে দেখো ফ্লোরিজেনকে পোস্টুলেটেড হরমোন বলা হয় কেন? তোমরা জানো যে সকল হরমোন, হ্যাঁ, প্রাকৃতিক প্রধান ফাইটোহরমোন ছাড়াও উদ্ভিদে আরও কিছু হরমোন রয়েছে যাদের কি আলাদা করা বা শনাক্ত করা যায়নি বা হয়নি। ঠিক আছে, এদের আমাদের বলা হয় পোস্টুলেটেড হরমোন বলে। এদের মধ্যে ফ্লোরিজেন অন্যতম। এর কাজ শনাক্ত করা যায়নি, তবে ধারণা করা হয় এরা পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে, ঠিক আছে, পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। ধরো যেই জায়গার থেকে একটা শাখা বের হবে, সেই শাখাটা বের না হয়ে সেটা থেকে কি বের হবে? একটা ফুলের কলি বের হবে। এই জন্যই বলা হয়েছে যে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে, তাই ফ্লোরিজেনকে পোস্টুলেটেড হরমোন বলা হয়। এরপরে দেখো গয়ের প্রশ্ন, মানব দেহে এম এর অবস্থান বর্ণনা করো। তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে লিখেছি এম মানে হচ্ছে নালীহীন গ্রন্থি। নালীহীন গ্রন্থি মানে হচ্ছে তোমার হরমোন যা থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, উদ্দীপকে উল্লেখিত এম দ্বারা নালীহীন গ্রন্থি চিহ্নিত করা হয়েছে। এসব গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয়। মানবদেহের বিভিন্ন অংশে নালীহীন গ্রন্থিগুলো অবস্থিত। তোমার কাছে চেয়েছে কিন্তু অবস্থান। ঠিক আছে, একটু খেয়াল করো। যেমন প্রথমেই তুমি লিখতে পারো পিটুইটারি গ্রন্থি। হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি কি হবে? এটি মানব দেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। হ্যাঁ, নিচের দিকে থাকে। তারপরে তুমি লিখতে পারো থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিটি মানব দেহের গলায় ট্রাকিয়ার ওপরের অংশে অবস্থিত। তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। একজন মানুষের সাধারণত 4টি প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। এগুলো থাইরয়েড গ্রন্থির পেছনে অবস্থিত। এরপরে তুমি লিখতে পারো থাইমাস। থাইমাস গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত। থাইমাস গ্রন্থিটা হলো গ্রীবা অঞ্চলে অবস্থিত। এরপরে তুমি লিখতে পারো অ্যাড্রেনাল গ্রন্থি। এটা থাকে হচ্ছে কিডনির ওপরে, দেখতে অনেকটা টুপির মতো। হ্যাঁ, কিডনিটার উপরে অবস্থান করে। তারপরে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কোষগুলো অগ্নাশয়ের মাঝে অবস্থিত। তোমরা জানো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে জনন গ্রন্থি। জনন গ্রন্থি হচ্ছে মেয়েদের থাকে ডিম্বাশয় এবং ছেলেদের শুক্রাশয়ে অবস্থান করে। ঠিক আছে, এই হলো তোমার গয়ের অ্যান্সার। এম এর অবস্থান বলতে তুমি হরমোন উৎপাদনকারী নালীহীন গ্রন্থি মানে মেন গ্রন্থিগুলো সেগুলো লিখে দিবে। এরপরে ঘয়ে যাও, আমাদের দেহে অল্প মাত্রায় এর নিঃসরণের ফলে সৃষ্ট রোগের লক্ষণ, ঠিক আছে, ও নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। দেখতেই পাচ্ছ যে মাত্রাতিরিক্ত অল্প মাত্রায়, তাই না, অল্প মাত্রায় নিঃসরণের ফলে সৃষ্ট রোগের লক্ষণ আর
উদ্দীপকে কি বলা হচ্ছে? নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রস যা রক্ত ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এখান থেকেই আমি আশা করি তুমি কোশ্চেনটা ধরতে পেরেছো যে এটা হচ্ছে কি, ডায়াবেটিস। ঠিক আছে, তাহলে উদ্দীপকের এন হলো ইনসুলিন হরমোন। এই হরমোন অল্প মাত্রায় নিঃসরিত হলে ডায়াবেটিস রোগ সৃষ্টি হয়। নিচে ডায়াবেটিস রোগের লক্ষণ আলোচনা করা হলো। ঠিক আছে, লক্ষণে তুমি বলতে পারো ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা, ক্ষুধা বেড়ে যাওয়া, পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকা, দুর্বলতা বোধ করা, চোখে কম দেখা, চামড়া খসখসে হয়ে যায়, তারপর ক্ষতস্থান সহজে শুকায় না, এগুলাকে তুমি আনতে পারো। এখন দেখো, শুধু কিন্তু লক্ষণ চাইনি তোমার কাছে, নিয়ন্ত্রণ পদ্ধতিও আলোচনা করতে বলেছে। ঠিক আছে, নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে আমরা যেটা পড়েছি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য 3D মেনে চলতে হবে। ঠিক আছে, 3D মানে হচ্ছে ডিসিপ্লিন, ডায়েট, ডোজ। হ্যাঁ, এই তিনটা লিখতেই দেখো ডি লাগে, এজন্য একে বলা হচ্ছে 3D। ডিসিপ্লিন কি? একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহা ঔষধ স্বরূপ। ঠিক আছে, এছাড়া নিয়মিত ও ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, তারপরে তোমার হচ্ছে নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা, কতটুকু তার ডায়াবেটিস আছে সেটা সে জানবে, ইত্যাদি মেনে চলতে হবে। ডায়েটে তুমি কি করতে পারো? ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা, মিষ্টি জাতীয় খাবার পরিহার করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত সময় মতো খাদ্য গ্রহণ করা। ঠিক আছে, এরপরে যাও ডোজ। ডোজ মানে কি? ঔষধ। ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হবে? এই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল প্রথমটা। এবার আসো দ্বিতীয় ক্রিয়েটিভে। দেখো আমি লিখেছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে দুটো অংশকে ভাগ করেছি, একটা এ একটা বি। এ আমি লিখিনি, বিতে দিয়েছি তোমাদের সুষুম্না কাণ্ড। ঠিক আছে, আচ্ছা, তোমরা বুঝতেই পারছো এতক্ষণে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এ হবে মস্তিষ্ক, কারণ এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এখানে প্রথম প্রশ্ন দেখো, ফটোট্রপিক চলন কাকে বলে? হ্যাঁ, তারপরে দিয়েছি বায়োলজিক্যাল ক্লকের ভিত্তিতে ঝিঙা কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। গয়ে দিয়েছি উদ্দীপকের এ অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তারপরে হচ্ছে ঘ, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোনটির ভূমিকা মুখ্য বিশ্লেষণ করো। ঠিক আছে, প্রথমেই দেখো ফটোট্রপিক চলন কাকে বলে। আমরা জানি আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখা আলোর দিকে যায়, আর মূল যায় আলোর বিপরীত দিকে। তাহলে আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকের চলনকে ফটোট্রপিক চলন বলে। ক্লিয়ার? দেখেন মাথায় ঢুকছে কিনা। ঠিক আছে, একে বলা হয় ফটোট্রপিক চলন। ক্ষয়ে দেখো জৈবিক ঘড়ির ভিত্তিতে ঝিঙা কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, উদ্ভিদে আলো অন্ধকারের ছন্দই হলো কি? বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। হ্যাঁ, বাংলায় বলে জৈবিক ঘড়ি, ইংরেজিতে বলে বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে, উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন দিনের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। জৈবিক ঘড়ি অনুসারে বা বায়োলজিক্যাল ক্লক অনুসারে ঝিঙা বড়দিনের উদ্ভিদ, কারণ ঝিঙার যে পুষ্পায়ন হয় তার জন্য দৈনিক কত 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়। ঠিক আছে, এর থেকে কম বা বেশি হলে ঝিঙাতে পুষ্প প্রস্ফুটিত হবে না, মানে ফুল ধরবে না। হ্যাঁ, গাছে ফুল হবে না, এটা তুমি দেখতে পাবা। ঠিক আছে, যে গাছে ফুল ধরছে না, হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো। এরপরে দেখো কি বলেছে, উদ্দীপকের এ অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের এ অংশ আগেই বলেছি মস্তিষ্ক। তাহলে তোমাকে এখানে আঁকতে হবে মস্তিষ্কের চিত্রটা একটু সুন্দর করে। ঠিক আছে, কারণ যেহেতু আমি এটাতে 3 নাম্বার দিয়েছি, তাহলে তোমাকে এখানে মস্তিষ্কের লম্বচ্ছেদের চিত্রটা আঁকতে হবে। তোমার বইয়ে দেখো 213 পেজে
213 পেজে এটা দেয়া আছে। এই যে মস্তিষ্কের লম্বচ্ছেদের যে চিত্র সেটা আঁকবে এবং লেবেলিং করবে, ঠিক আছে। এই যে দেখো, এই যেটা মস্তিষ্কের লম্বচ্ছেদের এই চিত্রটা আঁকতে হবে এবং লেবেল করতে হবে, ঠিক আছে। সুন্দর করে দেখাবে করোটি, সেরিব্রাম, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা সব সহ। এরপরে দেখো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোনটির ভূমিকা মুখ্য বিশ্লেষণ করো। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার একটা সুন্দর তোমরা শিখেছ যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো কি আমার প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে প্রতিবর্ত ক্রিয়ায় তুমি জানো যে প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ, মস্তিষ্ক দ্বারা নয়। তাহলে এখানে এ হচ্ছে বি এর ভূমিকাই কি মুখ্য, এটা হচ্ছে তোমার মেন পয়েন্ট, হ্যাঁ, এটাকে খেয়াল করবে। প্রতিবর্তী ক্রিয়া বলতে আমরা কি বুঝি? উদ্দীপনার আকস্মিকতা ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। আমরা ইচ্ছা করলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন কি অসতর্কভাবে সেলাই করা সময় যদি আঙ্গুলে সূচ ফুটে যায়, হ্যাঁ, তবে তাৎক্ষণিকভাবে আমরা হাত অন্যত্র কি করে নেই, সরিয়ে নিই, ঠিক আছে। এটি একটি প্রতিবর্তী ক্রিয়া, কারণ আঙ্গুলে সূচ ফোটার সময় আঙ্গুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইট সমূহ কি করে, তোমার ব্যথার উদ্দীপনা গ্রহণ করবে। এখানে ত্বক গ্রাহক অঙ্গ হিসাবে কাজ করে। আঙ্গুলের ত্বক থেকে এই উদ্দীপনা সংবেদী নিউরনের একজনের মাধ্যমে কোথায় যায়? স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের একজন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটে প্রবেশ করে। সংবেদী স্নায়ুর একজন ও আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটের মধ্যবর্তী সিনাপসের মধ্যে দিয়ে এই উদ্দীপনা আবার কোথায় যায়? আমার পেশিতে চলে আসে, ঠিক আছে। মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর নিউরনের ডেনড্রাইট থেকে উদ্দীপনা পেশিতে পৌঁছালে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশে পেশির কি হয়? সংকোচন ঘটে। ফলে আমরা কি করি? যে ঘটনাস্থল থেকে বা উদ্দীপনা স্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যায়। এভাবে প্রতিবর্তী ক্রিয়ায় মস্তিষ্ক নয় সুষুম্নাকাণ্ড মুখ্য ভূমিকা পালন করে, ঠিক আছে। এবার যাও 3 নাম্বার। 3 নম্বরের প্রশ্নে দেখো আমি রোগের নাম আর লক্ষণ দিয়েছি না, এম দিয়ে লিখেছি ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে কি হয়ে যায়? ধ্বংসপ্রাপ্ত হয়, হ্যাঁ। আর এনে দিয়েছি অধিক পিপাসা লাগা, দুর্বলতা বোধ করা, ক্ষতস্থান সহজে না শুকানো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমার প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে ফাইটো হরমোন কি, তাই না। ফাইটো হরমোন সব কিছু ভুলে গেলেও তুমি যেন এইটুকু লিখতে পারো যে উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলে। কিন্তু যারা একটু ভালো তারা লিখবে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি যে বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাই হলো ফাইটো হরমোন। মানে উদ্ভিদের কাজগুলো উল্লেখ করে দিবে, হ্যাঁ। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি যে বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাই হলো ফাইটো হরমোন। এরপরে ক্ষয়ে দেখো আমি দিয়েছি দিনের বেলায় উদ্ভিদ কাণ্ড সূর্যালোকের দিকে বেঁকে যায় কেন, ব্যাখ্যা করো, ঠিক আছে। আবার দেখো দিনের বেলায়, ঠিক আছে, দিনের বেলায় উদ্ভিদ কাণ্ড সূর্যালোকের দিকে বেঁকে যায় কেন। তুমি দেখো উদ্ভিদের আলোর দিকে বেঁকে যাওয়া অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক উদ্দীপনার কারণে হয়ে থাকে, তাই না। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার সবসময় কি আলোর দিকে চলন ঘটে। একে উদ্ভিদের আমরা কি বলি? ফটোট্রপিক চলন বলা হয়। ফটোট্রপিক চলনটা হচ্ছে এক ধরনের বক্র চলন, ঠিক আছে। কাণ্ডের আলোর দিকে চলনকে আমরা বলি পজিটিভ, ঠিক আছে। অর্থাৎ ফটোট্রপিজমের ফলে দিনের বেলায় উদ্ভিদ কাণ্ড সূর্যালোকের দিকে কি হয়ে যায়? বেঁকে যায়, হ্যাঁ, সূর্যালোকের দিকে বেঁকে যায়। আচ্ছা, এবার দেখো গয়ের প্রশ্ন উদ্দীপকে বর্ণিত এম রোগটি বর্ণনা করো। উদ্দীপকে বর্ণিত এম রোগ,
এম রোগ বলেছে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়। একটু আগেই আমরা কয়ের প্রশ্নে পড়েছিলাম ডোপামিন কি, তখন আমি বলেছি মস্তিষ্কের স্নায়ুকোষ কি করে, এক ধরনের নির্যাস তৈরি করে যাকে আমরা বলছি ডোপামিন। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হবে, উদ্দীপকের তথ্যানুযায়ী এম দ্বারা পার্কিনসন রোগকে নির্দেশ করা হয়েছে। শেষের দিকে আছে, তোমরা পড়েছো। দেখো নিচে পার্কিনসন রোগটি ব্যাখ্যা করা হলো। পার্কিনসন রোগ মস্তিষ্কের এমন এক অবস্থা যাতে কি হয়, হাতে ও পায়ের কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী নাড়াচাড়া হাঁটাহাঁটি করতে কি হয়, অপারগ হয়। এ রোগ সাধারণত 50 বছর বয়সের পরে হয়, তবে ব্যতিক্রম হিসেবে এই রোগ যুবক যুবতীদের হতে পারে, তবে এই ক্ষেত্রে রোগটি তার বংশে থাকলে তার অল্প বয়সে হতে পারে, আর যদি তার বংশে না থাকে তাহলে এই রোগটি হবে 50 বছরের পরে। ক্লিয়ার? পার্কিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে পেশির নড়াচড়ার সাহায্যকারী ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ডোপামিন তৈরির কোষ নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোতে কি করতে পারে না, সংবেদন পাঠাতে পারে না। তাইলে কি হবে, ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। বয়স বাড়ার সাথে সাথে পার্কিনসনের কারণে রোগীর মাংসপেশি আরও কি হয়, অকার্যকর হয়ে ওঠে, ফলে রোগীর চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়ে পড়ে। পার্কিনসন রোগ সাধারণত ধীরে ধীরে প্রকট রূপ ধারণ করে। প্রথম অবস্থায় হালকা হাত পা করলেও তার কি হয়, পরবর্তীতে তার চোখের পাতা কাঁপে, কোষ্ঠকাঠিন্য হয়, খাবার গিলতে কষ্ট হয়। ঠিক আছে, সোজাসুজি হাঁটায় সমস্যা হয়। তারপরে হচ্ছে কথা বলার সময় মুখের বাচনভঙ্গি না আসা, মুখ অনড় থাকা, মাংসপেশিতে টান পড়া, ব্যথা হওয়া, নড়াচড়ায় কষ্ট হওয়া। ঠিক আছে, এইসব তার লক্ষণে দেখা যায়। ঘয়ের প্রশ্ন দেখো কি বলেছি, উদ্দীপকে উল্লেখিত এন রোগটি সাধারণত বংশগত কারণে হয়ে থাকে। তুমি বুঝতেই পেরেছো, আমি কয়েকটা লক্ষণ দিয়েছি। অধিক পিপাসা লাগা, দুর্বলতা বোধ করা, ক্ষতস্থান সহজে না শুকানো। ক্ষতস্থান সহজে না শুকানো মানেই হচ্ছে তোমার ডায়াবেটিস। দেখো উদ্দীপকে এন অংশে উল্লেখিত লক্ষণ দ্বারা নির্দেশিত রোগটি হলো ডায়াবেটিস, বংশগত কারণে হয়ে থাকে। কারণ কি, তুমি জানো অগ্নাশয় হতে নিঃসৃত ইনসুলিন হরমোন দেহের শর্করা পরিপাক কি করে, নিয়ন্ত্রণ করে। অগ্নাশয়ে যদি প্রয়োজনীয় মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ আমাদের কি হয়, স্থায়ীভাবে বেড়ে যায়। প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এই অবস্থাকে আমরা কি বলি, বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস। এই রোগটি সাধারণত বংশগত কারণে হয়ে থাকে। এটি সংক্রামক বা সোয়াচে রোগ নয়। রক্ত বা প্রস্রাবে এর মাত্রা বেড়ে গেলে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তারপর তুমি লক্ষণগুলো দিয়ে দিও কয়েকটা। তবে যারা কায়িক পরিশ্রম করেন না, দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন অথবা অলস জীবনযাপন করেন, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গেছে যে অগ্নাশয়ের বিটা কোষের একটা নির্দিষ্ট জিন ইনসুলিন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। কোথায়, তোমার ওই যে অগ্নাশয়। সেটার আবার কোন গ্রন্থি পড়েছিলে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তার আবার কোন কোষ, বিটা কোষ। এই জিনের অনুপস্থিতিতে দেহে ইনসুলিন তৈরি হয় না। ঠিক আছে, এবং ফলে ডায়াবেটিস রোগ সৃষ্টি হয়। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনে আমি রেখেছি স্নায়ুর চিত্র, আর এটা দেখতেই পাচ্ছ। সিন্যাপস কি, দুটি নিউরনের সংযোগস্থলেই হলো সিন্যাপস। কোনটি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি? তোমরা জানো যে পিটুইটারি মানবদেহের প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এখানে তুমি পিটুইটারির বর্ণনাটা বই দেখে লিখে দিবা। ঠিক আছে, এরপরে গয়ে দেখো, গয়ে আমি কি লিখেছি, উদ্দীপকের চিত্র ওয়াই ওয়াই হেলে যাওয়ার কারণ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। দেখো চিত্র ওয়াই হেলে যাচ্ছে কোন দিকে, এই যে এখানে আমি সান দেখিয়েছি, সান দেখিয়েছি, এখানে হেলে যাচ্ছে। উদ্দীপকের চিত্র ওয়াই হলো উদ্ভিদকাণ্ড। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ বা চলনে হরমোন বিশেষ ভূমিকা পালন করে। তারপরে ফাইটোহরমোন কাকে বলে দিয়ে দিবে। আর এই যে হেলে যাচ্ছে এর জন্য দায়ী হলো অক্সিন,
আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে পড়ে, অর্থাৎ অক্সিন আলোর বিপরীতে অর্থাৎ অন্ধকারের দিকে চলে যায়। এক্ষেত্রে এই ঘটনাটিই ঘটেছে। এখানে উদ্ভিদের কাণ্ডে সূর্যালোকের দিকের অংশের অক্সিন নিষ্ক্রিয় হওয়ায় অন্ধকারের দিকে অক্সিনের ঘনত্ব বেড়ে গিয়েছে। সূর্যালোকের উপস্থিতিতে আলোকিত অংশের অক্সিন অন্ধকারের দিকে চলে যাওয়ার ফলে এই দিকের বৃদ্ধি বেশি ঘটে। আলোকিত অংশের বৃদ্ধি কি হয়? ব্যাহত হয়, যার ফলে উদ্ভিদ কাণ্ডটি সূর্যালোকের দিকে কি করে? হেলে পড়ে যায়। ঘয়ে দেখো কি লিখেছি, উদ্দীপকের চিত্র এক্স এর কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে কিরূপ শারীরিক সমস্যা দেখা দিতে পারে? এক্স দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এক্স হচ্ছে কি? তোমার নিউরন। হ্যাঁ, নিউরন যদি তোমার দেহে নষ্ট হয় তাহলে তোমার কি হবে? স্নায়ুকলা মানবদেহের বিভিন্ন কাজ সঠিকভাবে পরিচালনার মাধ্যমে মানবদেহকে কি করে? সুস্থ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে তোমার দেহের হাঁটা চলা সব কিছু নিয়ন্ত্রণ করে, উপযুক্ত প্রতিবেদন তৈরি করে এবং তা বাস্তবায়ন করে। তারপরে এই কোষ্ঠীর উপস্থিতি বা অনুপস্থিতি বা মানবদেহে কোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে তা সহজেই অনুমান করা যায়। মানবদেহে কোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলে আমাদের কি হবে? বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় বিঘ্নিত হবে, ফলে মানবদেহ তার সার্বিক ভারসাম্য হারাবে। মানুষ চলাফেরা করতে পারবে না, নিজের খাবার নিজে গ্রহণ করতে পারবে না, কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এক কথায় নিউরন ক্ষতিগ্রস্ত হলে মানবদেহ কি হবে? জড় পদার্থের মতো হয়ে যাবে। এই 4টা ক্রিয়েটিভ ভালো করে দেখবে, হ্যাঁ, এই অধ্যায় থেকে। ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের অবজেক্টিভ নিয়ে কথা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। হ্যাঁ।